বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ধারাবাহিকতা আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। গত ক্লাসে বলা ছিল যে আজকে আমরা আলোচনা করব জীবন ও বৃক্ষ প্রবন্ধের পঠন পাঠন, অর্থাৎ এই প্রবন্ধের সার নির্যাসটুকু সারবস্তুটুকু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কথা দিয়ে গিয়েছিলাম যে আজকে তোমাদের এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের সম্পূর্ণ প্রবন্ধটুকু আমরা লাইন ধরে ধরে পড়বার চেষ্টা করব। সে মোতাবেক আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি। আজকে আমরা এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের লাইন ধরে ধরে পড়বার চেষ্টায় আমরা শুরু করতে যাচ্ছি। জীবন ও বৃক্ষ প্রবন্ধ, যাদের সাথে বই নেই তোমরা একটা বই নিয়ে বসতে পারো। এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকবে, আমি ইন্ডিকেট করে দেব, তোমরা লাইনগুলো মার্জিন করে নেবে, আন্ডারলাইন করে নেবে। এখানে কিছু কিছু বিষয় থাকবে যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার মতো এমসিকিউ প্রশ্নে আমি সেগুলো বলে দেব, তোমরা সেগুলো মার্কিং করে নিতে পারো। সেই সাথে এখান থেকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, যেগুলো প্রবন্ধের না বললেই নয়, আমি কিছু কিছু বিষয় স্কিপ করে চলে যাব, আগেই বলে দিলাম, কারণ সম্পূর্ণ প্রবন্ধের হয়তো বা 2-4টা লাইন বাদ পড়লেও পড়া যেতে পারে। তোমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্কিং করার চেষ্টা করবে। আমরা যদি শুরু করি, জীবন ও বৃক্ষ। মোতাহের হোসেন চৌধুরী লিখেছেন, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। এখানে একটি বিষয় আমরা যদি লক্ষ্য করি তাহলে সমাজ সম্পর্কে লেখক একটি উদ্ধৃতি দিয়েছেন যে সমাজ মানুষকে শুধু টিকে থাকার সুবিধায় দেয় না, কখনো কখনো তা থেকে কখনো কখনো বঞ্চিতও করে। মানুষকে বিকশিত করার আগ্রহ জাগিয়ে তোলার কোনো চেষ্টা আমাদের সমাজ করে না। তাই মানুষকে নিজের চেষ্টায় বিকশিত হওয়ার পথ, সত্যের পথ তাকে বেছে নিতে হয়। লেখক এখানে একটি কথা বলছেন, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। এখানে আমাদের নিজেকে যদি বিকশিত করতে চাই, সমাজ কখনো দিবে না, আমাদের চেষ্টা করে সমাজ থেকে আমাদেরকে নিয়ে নিজেকে বিকশিত করতে হবে, আমাদেরকে বড় করতে হবে। এখানে লেখক প্রবন্ধের শুরুতে দুইটা বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন। সমাজের মাঝখানে দুই ধরনের মানুষ আমাদের সমাজে রয়েছে, এক ধরনের হচ্ছে ইতিবাচক, আরেক ধরনের হচ্ছে নেতিবাচক। সমাজ দুটাকে নিয়েই আমাদের এই সমাজ। লেখক প্রথমে ওই নেতিবাচক, যারা সমাজের কখনো ফলপ্রসূ হিসেবে কোনো কিছু বই নিয়ে আসে না, এই সমস্ত মানুষদেরকে লেখক নিয়ে কথা বলেছেন, যাদের প্রতীক, যাদের আদর্শ, যাদের জীবন আদর্শের প্রতীক কখনো বৃক্ষকে দেখানো হয়নি। আমরা প্রথমত ওই সমস্ত মানুষদেরকে নিয়ে একটু কথা বলবো। লেখকও বলছে যে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে আমাদের এই সংসার পরিপূর্ণ। এখানে একটু বিষয় লক্ষ্য করা যায় যে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি, অর্থাৎ স্থূল বুদ্ধি যাদের নাই, অর্থাৎ সূক্ষ্ম বিচার বিবেচনাহীন যে সমস্ত মানুষগুলো, অগভীর জ্ঞান সম্পন্ন যে সমস্ত মানুষগুলো, সেই সাথে বলছে ও জবরদস্তি প্রিয়। জবরদস্তি প্রিয় বলতে যে সমস্ত মানুষগুলো গায়ের জোরে, ক্ষমতার জোরে যারা কাজ করতে তৎপর, বিচার বিবেচনাহীন যে সমস্ত মানুষগুলো, এদেরকে মূলত এই জবরদস্তি প্রিয় মানুষ হিসেবে লেখক এখানে আখ্যায়িত করেছেন। সেই সাথে বলছেন যে সমাজে সংসার পরিপূর্ণ। এখানে সংসার বলতে লেখক মূলত বোঝাতে চেয়েছেন আমাদের এই সামাজিক পরিমণ্ডল। লেখক বলতে চাচ্ছেন আমাদের সমাজের মাঝখানে এই স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, সে সাথে এই জবরদস্তি প্রিয় তথা বিচার বিবেচনাহীন, অগভীর জ্ঞান সম্পন্ন, যারা গায়ের জোরে, যারা ক্ষমতার জোরে যারা কাজ করতে তৎপর, এই সমস্ত মানুষগুলো দিয়ে আমাদের এই সমাজের চারপাশটা, আমাদের এই সামাজিক পরিমণ্ডলটা পরিপূর্ণ। এই সমস্ত মানুষের কাজ নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা, যার অর্থ হচ্ছে অন্তরায়, যার অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা। অর্থাৎ এই সমস্ত বিচার বিবেচনাহীন, জবরদস্তি প্রিয় মানুষের কাজ হচ্ছে অপর যে তার জীবন উন্নত করতেছে, সার্থক করতেছে, বিকাশ করতেছে, এই ক্ষেত্রে এরা বাধা সৃষ্টি করে। কেন? এরা প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর, এরা বিকৃত বুদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কারা? এরা হচ্ছে এই যে
স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষ, এই সমস্ত মানুষগুলো এরাই হচ্ছে নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। এখানে একটি প্রশ্ন আছে যে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির অধিকারী। কেন এরা নিষ্ঠুর, কেন এরা বিকৃত বুদ্ধির অধিকারী যদি প্রশ্ন করি, তাহলে উত্তরটা হচ্ছে এরা প্রেম এবং সৌন্দর্য কখনো স্পর্শ লাভ করেনি, যে কারণে এরা হয়ে দাঁড়িয়েছে আজকে নিষ্ঠুর, এরা হয়েছে আজকে বিকৃত বুদ্ধির অধিকারী। এখানে যদি আরেকটু প্রশ্ন করি উল্টো দিক থেকে, যে আজকে কারা নিষ্ঠুর এবং কারা বিকৃত বুদ্ধির অধিকারী? যারা প্রেম এবং সৌন্দর্য স্পর্শ লাভ করেনি তারাই আজকে নিষ্ঠুর, তারাই আজকে বিকৃত বুদ্ধির অধিকারী। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত মানুষগুলোই, এদের একমাত্র দেবতা অহংকার। এরা অহংকারকে দেবতা হিসেবে তারা মানে, অহংকারের চরণে তারা নিবেদিত প্রাণ। বিশেষ করে এই সমস্ত মানুষগুলো যথাযথ বিচার বিবেচনা, চিন্তা চেতনাহীন এই সমস্ত লোকেরা গর্ব উদ্ধত হয়ে এরা মনে মনে এক ধরনের এদের অহংকার থাকে, যারা এই অহংকারকে কখনো কখনো তারা উপাস্য, কখনো কখনো তারা দেবতা হিসাবেও তারা মনে করে। এই অহংকারের বুলি উড়ানো এদের কাজ, এই অহংকারের পতাকা উড়ানো এই সমস্ত মানুষগুলোর কাজ। লেখক এই সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলছেন যে এদের একমাত্র দেবতা অহংকার, অর্থাৎ গর্ব উদ্ধত হয়ে এই সমস্ত লোকগুলো, এই শ্রেণীর লোকগুলো যারা বিকৃত বুদ্ধি, যারা স্থূল বুদ্ধির অধিকারী, যারা জবরদস্তি প্রিয়, যারা নিকৃষ্টমনা, যারা নিষ্ঠুর, যারা প্রেম এবং সৌন্দর্য যারা কখনো স্পর্শ লাভ করেনি, এই সমস্ত মানুষগুলোর কাছে এদের কাছে অহংকারী এদের একমাত্র দেবতা, অহংকারী এদের উপাস্য। এই অহংকারের চরণে তারা নিবেদিত প্রাণ। এই অহংকারকে সবসময় তারা বড় মনে করে, এই অহংকারের কাছে সবসময় তারা আত্মনিবেদিত থাকে। তাদের কাছে আছে ব্যক্তিগত অহংকার, তাদের কাছে আছে পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান উড়ানোই এদের কাজ। এখানে নিশান বলতে আমরা যা বলতে চাচ্ছি, নিশান শব্দের অর্থ হচ্ছে এখানে পতাকা, অহংকারের পতাকা, অহংকারের নেশান ওড়ানো। সেটা হতে পারে সামাজিক, সেটা হতে পারে ব্যক্তিগত, সেটা হতে পারে পারিবারিক, সেটা হতে পারে কোনো না কোনো রাজনৈতিক দলের একটা আদর্শিক। এই সমস্ত নেশান ওড়ানোই এই সমস্ত নিকৃষ্টমনা মানুষদের কাজ। এরা যখন কথা বলে কখনো কখনো মাঝে মাঝে এরা মানব প্রেমের কথাও বলে, কিন্তু তাতে নেশা ধরে না। মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। এই সমস্ত মানুষের কথাগুলো তারা ভালো করে বোঝে না বলেই এই সমস্ত লোকগুলো মানবতার কথা বলে। বুলি শব্দের অর্থ হচ্ছে গদবাঁধা কিছু কথা। এই সমস্ত মানুষগুলো গদবাঁধা কিছু কথা তারা নিজের উপস্থাপন করে, যার যথাযথ অর্থ বহন করে না, কিংবা তারা নিজেরাও জানে না। এমন কথা যা অভ্যাসের বশে এই সমস্ত লোকগুলো বলে থাকে। এই সমস্ত মানুষগুলো যখন কথা বলে এরকম গদবাঁধা কিছু কথা বলে থাকে, যে কারণে আমাদের কাছে মনে হয় সেটা বাস্তবিক অর্থে তাদের মাঝে কোনো আন্তরিকতা নেই, সেটা আমাদের কাছে উপলব্ধিহীন বলেই মনে হয়। সে কারণে তাদের কথাগুলো আমাদেরকে নেশা ধরে না, তথা আমাদেরকে আকর্ষণ করে না। এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত নিকৃষ্ট বিকৃত বুদ্ধির মানুষগুলো কখনো এদের প্রতীক কখনো বৃক্ষ হতে পারে না, এদের আদর্শ, এদের আইডল কখনো বৃক্ষ হতে পারে না। লেখক বলছেন আমাদের সমাজকে বড় করতে হলে এই সমস্ত মানুষের স্থানে এনে দিতে হবে বড় মানুষ। আমরা আগেই বলেছি যে বড় মানুষ বলতে এখানে দেহ মোটা তাজা হয়েছে এমনতর বড় মানুষকে লেখক এখানে বোঝান নাই। এখানে বড় মানুষ বলতে লেখক আসলে যে সমস্ত মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, লেখক নিজেই বলেছেন যে সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। কেবল টিকে থাকা নয়, সমাজ থেকে শুধু নিয়ে সমাজে বড় হলাম, সমাজে শুধু টিকে থাকলাম, কিছু দিলাম না, এই সমস্ত মানুষগুলো আসলে ওই বড় মানুষ হতে পারে না। তাহলে বড় মানুষ কোনগুলো? যাদের সূক্ষ্ম বুদ্ধি আছে, উদার হৃদয়, গভীর যাদের চিত্ত, এই সমস্ত মানুষগুলোকে লেখক এখানে বৃক্ষকে এই সমস্ত মানুষগুলো প্রতীক হিসেবে বেছে নিয়েছেন, যাদের আদর্শ হবে একটা সজীব বৃক্ষ, যার গতি আছে, যার বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। আমরা এর আগেই বলেছিলাম যে বৃক্ষকে মানুষের জীবনে আদর্শের প্রতীক হিসেবে ধরে নেওয়ার একটা মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে বৃক্ষ কোনো না কোনোভাবে সার্থক। সেখানে অঙ্কুরিত হওয়া থেকে পাতা ধরানো, ফুল ধরানো, একটা সময় ফুলটাকে ফলে পরিণত করা এবং এই ফলটাকে অপরের হাতে সমর্পণ করা, এই সমস্ত কিছুর পিছনে বৃক্ষ রয়েছে নীরব সাধনা। এই নীরব সাধনা দিয়ে বৃক্ষ একটা সময় নিজে তার প্রাপ্তি তিনি অর্জন করে, তিনি নিজে তার সাধনার সার্থকতা তিনি লাভ করে। তো মানুষের জীবনও ঠিক এরকমভাবে যে বৃক্ষের মতো আমাদের জীবনের গতি আছে,
আমাদের জীবনের বিকাশ আছে, বুদ্ধি আছে এবং সমাজ থেকে নিয়ে অর্জন করে আমাদেরও সার্থকতা লাভ করতে হবে। লেখক তাই বলছেন যে বৃক্ষ হবে মানুষের জীবনের প্রতীক। কারণ কি? তার গতি আছে। বৃক্ষের গতি দেখা যায় না, এটা উপলব্ধিজাত। বৃক্ষের গতিটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, অন্তরচক্ষু দিয়ে আমাদের অনুধাবন করতে হবে। গতি আছে, বিকাশ আছে। এখানে বিকাশ বলতে বৃক্ষের বড় হওয়াকে বোঝানো হয়নি, উঁচু হওয়াকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে বৃক্ষ কিভাবে তার প্রাপ্তিটা লাভ করতেছে। যতক্ষণ পর্যন্ত না এই প্রাপ্তিটা অপরের কল্যাণে বিলিয়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বৃক্ষের চলতে থাকে নীরব সাধনা। বৃক্ষের এই ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে প্রাপ্তি হওয়া পর্যন্ত অপরের সেবার জন্য সে শুধু প্রস্তুতি গ্রহণ করে থাকে। বৃক্ষের জীবনে গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমরা যদি যে সার্থকতা বলতে কি বুঝি, পরিপূর্ণতা বলতে কি বুঝি, এটাকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে বৃক্ষের চাইতে চরম উৎকৃষ্ট দৃষ্টান্ত আর হতে পারে না। তাই লেখক বলছেন যে আমরা যদি সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি যদি আমরা উপলব্ধি করতে চাই, আমরা যদি ফুটিয়ে তুলে ধরতে চাই, তাহলে অন্য কোনো ব্যক্তি, মহান মনীষী, অন্য কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্ব, এই সমস্ত কিছু না। আমরা যদি সার্থকতা এবং পরিপূর্ণতা এরকম যদি কাউকে যদি আমরা দেখাতে চাই, আইডল হিসেবে দেখাতে চাই পরিপূর্ণভাবে, তাহলে আমাদের সামনে যেন আমরা দাঁড় করে দিই একটা বৃক্ষ। তাহলে যদি আমরা উপলব্ধি করি, বুঝতে পারবো বৃক্ষ কিভাবে সার্থক হয়েছে। আর সেরকমভাবে সেই পথ অনুসরণ করে আমরা হয়ে উঠবে একটি সার্থক মানবতার জীবন্ত দৃষ্টান্ত। এরপরে লেখক বলছেন বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ হয়। প্রশ্ন হচ্ছে যে কেন? লেখক বলছেন কি, বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ। একটু আন্ডারলাইন করবে লাইনগুলো, এর আগে কয়েকটি লাইন তোমরা আন্ডারলাইন করে নিতে পারো। স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষের সংসারে পরিপূর্ণ, এই লাইনটি ইম্পর্টেন্ট। এদের একমাত্র দেবতা অহংকার, এই লাইনটি ইম্পর্টেন্ট। এরপরে আমি আগে বলেছিলাম যে তোমরা আন্ডারলাইন করবে বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ হয়। এই লাইনগুলো এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ, এমনকি বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নগুলো এখান থেকে থাকে। আমরা বলতেছিলাম যে পরীক্ষার প্রশ্ন এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই জীবন বৃক্ষ, এমনকি অন্যান্য প্রবন্ধ থেকে বিশেষ করে এই প্রশ্নগুলো একটু বেশি থাকে। সুতরাং তোমরা যখন প্রবন্ধগুলো পড়বে, তোমরা লাইন ধরে ধরে প্রবন্ধগুলো পড়বে। একটা লাইন থেকে তুমি নিজে যখন পড়বে, নিজে প্রশ্ন করবে এখান থেকে কি কি প্রশ্ন তৈরি করা যায়। তুমি নিজে প্রশ্নকর্তা, নিজে উত্তরদাতা। এরকমভাবে যদি আমরা প্রবন্ধগুলো পাঠ করি, শুধু প্রবন্ধ না, সমস্ত রচনায় যদি পড়া যায় তাহলে ভালো হয়। তাহলে আমরা উপলব্ধি করতে পারবো এখান থেকে যে কিভাবে প্রশ্নগুলো আসলে বা কিভাবে তুমি আনসারগুলো করবে। আমরা একটু বলতেছিলাম যে বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কেন? উত্তরটা কি হবে? কারণ উত্তরটা হচ্ছে এরকম হবে যে সার্থকতা এবং পরিপূর্ণতা ছবি একমাত্র বৃক্ষের মধ্যেই ফুটে ওঠে। এই দৃষ্টিকোণ থেকে ওই বৃক্ষের দিকে আমাদের তাকানো প্রয়োজন। আমরা আগে থেকে জানি যে বৃক্ষ কেবল মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সে তাতে বিচিত্র বর্ণের ফুল ফোটায়, ফল ধরায়। ফুল এবং ফল কিংবা অন্যান্য উপকরণ অন্যের কল্যাণে সে নিজের বক্ষণ না করে অন্যের কল্যাণে সে উৎসর্গ করে। এই সমস্ত কিছু করে বৃক্ষ যেমন সার্থকতা লাভ করে, তেমনি মানুষকে অন্যের প্রতি নিবেদিত প্রাণ হতে হয়, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হয়, অন্যকে উজাড় করে দিতে হয়। তাহলেই বৃক্ষের মতো আমরাও হয়ে উঠবে একটি সার্থক। তাই এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বৃক্ষ এখানে আমাদের প্রেরণা স্বরূপ। বৃক্ষ আমাদেরকে প্রেরণা যোগাবে, অনুপ্রেরণা যোগাবে, আমাদের আদর্শিক হবে বৃক্ষ। তাই আমরা বলতে পারি যে বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সবচেয়ে বেশি সহজ হয়, কারণ বৃক্ষই সার্থক, বৃক্ষই পরিপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকেই আমরা ওই বৃক্ষের দিকে তাকাবো। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতে বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। আন্ডারলাইন করো, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। ফুল এবং ফল যদি বৃক্ষ না ধরাতে পারে, তাহলে বৃক্ষ ওই আগাছার মতোই থেকে যাবে। তাহলে তাকেও ফুল ধরাতে হবে এবং ফুলটাকে ফলে পরিণত করতে হবে, নাহলে বৃক্ষের জীবনটাও ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদের জীবনও শুধু আমরা সমাজে আসলাম, একটা সময় সমাজের মাঝখানে অবস্থান করলাম, আবার সমাজ থেকে চলে গেলাম, তাহলে আমরা মানুষ হইলাম না। আমাদের মানুষ হতে হলে কি করতে হবে? আমরা অনেক ছাত্র আছে, আমরা এরকম শুধু কলেজে ভর্তি হলাম, পড়লাম, চাকরি করলাম, তাইলে মানুষ হয়ে গেলাম? নো, মানুষের জীবনের বৈশিষ্ট্য এটা নয়। সমাজ থেকে নিব, উল্টো আবার সমাজে মাঝখানে ফিরে যাব। কারণ আমরা প্রত্যেকেই আমরা লেখাপড়া করতে এসেছি,
জীবনে একজন বড় মানুষ হওয়ার জন্য, বড় মনের মানুষ, সামাজিক মানুষ, যেটা সমাজ শুধুই আমার কাছ থেকে আশা করে, সমাজকে আমি শুধু দিয়ে যাব, এই ধরনের মানুষ হওয়ার জন্য আমরা পড়াশোনা করতে এসেছি। শুধু লেখাপড়া করে চাকরি করব, নিজেকেই শুধু আমরা দিব এটা নয়, নিজের পাশাপাশি সমাজকে দিতে, আমার চারপাশকে বিলিয়ে দিতে হবে, তাহলেই আমরা সার্থক। নইলে আমাদের ব্যক্তি জীবনও হয়ে উঠবে একটি ব্যর্থ জীবন। লেখকও বলছে যে বৃক্ষ যদি তার জীবনে যদি ফুল এবং ফল যদি সে দিতে না পারে, তাহলে বৃক্ষের জীবনটা হয়ে যাবে একটি ব্যর্থ জীবন। তাই বৃক্ষকে সার্থকতা প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। আমরা যে জীবন্ত দৃষ্টান্ত দিতে চাই, আমাদের মানুষের জীবনে যদি প্রতীক, আদর্শ, প্রেরণা যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের তাকাতে হবে বারবার কার দিকে? ওই বৃক্ষের দিকেই আমাদের বারবার তাকানো প্রয়োজন। এই সমস্ত কিছু আলোচনার একটা পর্যায়ে গিয়ে লেখকের মনে হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কাব্যের মধ্যে তিনি এক ধরনের প্রসঙ্গ এনেছেন, কিন্তু গদ্যের মধ্যে তিনি একটু ভিন্ন মাত্রা উপস্থাপন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের লেখকের একটা মত পার্থক্য দেখা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মত পার্থক্য লেখক এখানে একটু ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছিলেন, আমরা সেটা পরবর্তীতে আলোচনায় আনবো। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের লেখকের একটা বৈচিত্র্য দেখা দেব, আমরা আগে বলছি, একটু আলোচনায় আনবো আমরা পরে। যে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য অন্য কথা বলেছেন, অর্থাৎ আমাদের লেখক মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষকে উপস্থাপন করেছেন আমাদের জীবনের আদর্শ হিসেবে, আমাদের জীবনের প্রেরণা হিসেবে, আমাদের জীবনের আইডল হিসেবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষ নয়, তিনি অন্য কথা বলেছেন। কাকে? ফুলের ফুটা আর নদীর গতি, এই দুইটার মাঝখানে তুলনা করে, দুটার মধ্যে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর গত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা সম্ভবত গ ইউনিটে এই প্রশ্নটা এসেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মনুষ্যত্ব প্রতীক করতে চেয়েছেন। তাহলে আমরা পেয়ে গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্ব প্রতীক করতে চেয়েছেন নদীকে, নদীর গতিকে। দুইটার মধ্যে তুলনা করে ফুলের ফোঁটা আর নদীর গতি, দুইটার মধ্যে তুলনা করে নদীর গতির সঙ্গেই মনুষ্যত্বে তিনি প্রতীক দেখতে পেয়েছেন। তার মনে তথা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। তার কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে মনুষ্যত্বের যে বেদনা, দুঃখ, বারাক্রান্ত, জরাগ্রস্ততা, ক্লেদ, গ্লানি, হতাশা, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এই সমস্ত বিষয়বস্তুগুলো বেশি ওই নদীর গতির মধ্যে উপলব্ধি হয়, ফুলের ফোঁটায় নয়। তার মতে ফুলের ফোঁটা সহজ, কিন্তু নদীর গতি এটা সহজ নয়। কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি বলছেন এটা। তাকে অনেক বাধা ডিঙানো দুঃখ অতিক্রম করতে হয়, পেতে হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাচ্ছেন যে নদীর গতি যখন চলে, তখন অনেক বাধা নদীর গতির মধ্যে মানুষ নির্মাণ করে, সেগুলোকে অতিক্রম করে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হয়। এই দুঃখটা ফুলের ফোঁটার মধ্যে থাকে না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মত। কিন্তু আমাদের লেখক এখানে একটু যুক্তি খণ্ডন করে বলতেছেন যে কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে ফুল ফুটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। হ্যাঁ, লেখক বলছেন যে ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে, এখানে দুইটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। ফুলের ফোঁটা আরেকটা হচ্ছে ফুল ফোটানো। ফুলের ফোঁটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছেন যে ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে ফুল ফোটানোর দিকে তাকালে, ফুলের ফোঁটা হচ্ছে যেটা প্রাকৃতিক উপায়ে, যেটা স্বাভাবিকভাবে ফুটে, রবীন্দ্রনাথ ঠাকুর সেটার দিকে তাকিয়েছেন। আমাদের লেখক বলতেছেন যে নো, ওই দিকে না, তাহলে তাকাতে হবে কোন দিকে? ফুল ফুটানোর দিকে। তাহলে ফুলটা ফোটায়, বৃক্ষের কাজটা সমর্পণ করতে হয়, বৃক্ষকে সাধনা করে এই ফুলটা ফুটাইতে হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা উপলব্ধি করলেন না, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তপোবন প্রেমিক। তপোবন প্রেমিক বলতে এখানে লেখক বলতে চাচ্ছেন যে আসলে তপোবন শব্দের অর্থ হচ্ছে অরণ্যে মুনি ঋষিদের যে আশ্রম, সেই আশ্রমকে মূলত তপোবন বলা হয়ে থাকে। এখানে ভারতীয় মুনি ঋষিদের মতো রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন অরণ্য প্রেমিক, বৃক্ষ প্রেমিক। তার অনেক কবিতায় এই বৃক্ষের বন্দনা আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গদ্যের মধ্যে ওই বৃক্ষের বন্দনার মধ্যে তিনি গেলেন না, বৃক্ষের দিকে তিনি দাবিত হলেন না। এই ভারতীয় মুনি ঋষিদের মতো রবীন্দ্রনাথ ঠাকুর এই অরণ্য বৃক্ষপ্রেমিক হওয়ার পরেও তিনি আজকে এই তপোবন তথা বৃক্ষকে তিনি বেছে নিলেন না, অরণ্যকে বেছে নিলেন না। তপোবন শব্দের আরেকটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তপের নিমিত্তে বন, যার অর্থ হচ্ছে তপোবন, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। তপের নিমিত্তে বন সমান সমান তপোবন, যার অর্থ এখানে হচ্ছে যে অরণ্যে মুনি ঋষিদের আশ্রম। কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটাকে বলতে চাচ্ছেন,
মুতাহার হোসেন চৌধুরী তপোবন প্রেমিক বলতে যাকে বলতে যায়, অর্থাৎ বৃক্ষ প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, অরণ্য প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যে অনেক দেখিয়েছেন। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধের মধ্যে, গদ্যের মধ্যে কেন জানি তিনি করলেন না, করলে ভালো হতো, কেন যে করলেন না সেটাই বরং বোঝা মুশকিল। তো যদি করতো তাহলে তিনি বুঝতে পারতেন যে ফুল ফোটানোর বৃক্ষকে এই দায়িত্বটা পালন করতে হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে না, ফুলের ফোটার দিকে না তাকিয়ে ফুল ফোটানোর দিকে, ফুলের ফোটার দিকে তাকালে মনে হয় না, তাকিয়ে মনে হয় ফুল ফোটানোর দিকে তাকালে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করতেন। তাহলে বুঝতে পারতেন যে বৃক্ষকে কত সাধনা করে এই কাজটা করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সেদিকে তাকালেন না। জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি বলা হয় যে আপনি কেন ফুল ফোটানোর দিকে তাকাইলেন না, শুধু ফুল ফোটার দিকে তাকাইলেন, হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর বলবে যে জানি, বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোই তত স্পষ্ট হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করলে হয়তোবা তিনি এই উত্তরটাই দিবেন যে কি, যে বৃক্ষের যে নদীর গতির মধ্যে যতটা দুঃখ স্পষ্ট হয়, বৃক্ষের মধ্যে দুঃখ আছে কিন্তু নদীর গতির মধ্যে দুঃখটা বেশি। মতামত রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি বলতে যাচ্ছেন যে কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এই কারণেই প্রশ্নটা আসতে পারে যে কেন কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাহলে উত্তরটা কি দিব আমরা? উত্তরটা দিব যে মনুষ্যত্বের দুঃখ বেশি স্পষ্ট হয়ে ওঠে ওই নদীর গতির মধ্যেই, ওই বৃক্ষের মধ্যে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। সে কারণেই কবি, এখানে কবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এই কথা যখন রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিবেন, তার উত্তরে আমাদের লেখক আবার পুনর্বার যুক্তি খণ্ডন করেছেন। লেখক বলছেন যে বৃক্ষরও দুঃখ আছে, কষ্ট আছে, সাধনা আছে, এটা আমাদের দেখা যাবে না, এটা উপলব্ধি করতে হবে। আর সেটা উপলব্ধি করতে হবে কি দিয়ে? আমাদের চর্মচক্ষু নয়, এটা কল্পনা এবং অনুভূতি, এই চক্ষু দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে বৃক্ষের বেদনাও কত বেশি আছে, সেটা তাহলে আমরা সহজেই উপলব্ধি করবো। লেখক বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এমন উত্তরই দেয়, তাহলে আমরাও, আমাদেরও যুক্তি আছে, আমাদেরও কথা আছে, যে উত্তরে বলবো। অর্থাৎ লেখক বলতেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যুক্তি খণ্ডন করতেছেন, বলছে চর্মচক্ষুকে বড় না করে কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে কল্পনা এবং অনুভূতির চক্ষু। স্বাভাবিক চক্ষু দিয়ে বৃক্ষের দুঃখ কষ্ট, বৃক্ষের বেদনা, এই ফুল ফোটানো এবং ফল দাঁড়ানো, এই সাধনার যে বেদনাটা আছে বৃক্ষের, এটুকু আমাদের চোখে দেখা যাবে না, এটা উপলব্ধি করতে হবে কল্পনাজাত, কল্পনা পিপাসু। এটা কল্পনা করলেই বৃক্ষের এই অনুভূতিগুলো আমরা সহজেই উপলব্ধি করতে পারবো। বৃক্ষের সাধনা যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমনই একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? অবশ্যই আমাদেরও তাই মত। বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব রয়েছে, আস্তে আস্তে ফুল, এরপরে ফল, এবং একটা সময় সে এই প্রাপ্তিটা অপরের কল্যাণে বিলে দেয়, এটা করতে গেলে বৃক্ষের ধীরস্থির ভাব রয়েছে। আর আমাদের জীবনের তথা মানুষের জীবনে আইডল আমরা এই জন্যই মানবো যে আমাদের জীবনে এরকম ধীরস্থির ভাবে আমাদের জীবনকে আমরা অগ্রসর করি। হুট করে আমরা একদিনে আঙ্গুল ফলে কলা গাছ তথা বড় লোক তথা বড় মানুষ হয়ে উঠতে পারি না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনে ধীরস্থির ভাব দেখতে পাওয়া যাওয়া উচিত। অনবরত দিয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্ত, নদীর গতিতে নয়। হ্যাঁ, অনবরত দিয়ে চলে, এটা নদীর গতি। যাকে বলা হয় গোপন এবং নীরব সাধনা, এটা বৃক্ষের মাঝখানে উপলব্ধি। মানুষের জীবনের সাধনা এমনই গোপন এবং নীরব। আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ডে বাই ডে আমরা ইনক্রিজ করি, আমরা বড় করে নিজেকে আস্তে আস্তে আমরা বিকশিত করব, যেটা বৃক্ষ করে। আর মানুষের জীবনে এরকম ভাবে গোপন এবং নীরব সাধনা থাকা উচিত। আর এটা নদীর গতিতে কখনো পাওয়া যায় না। নদীর গতি চলতে চলতে একটা সময় সে শুধু চলতেই থাকে, অনবরত শুধু দিয়ে চলতেই থাকে। নদীর গতি সাগরে পতিত হয়, যেটাও আমরা প্রত্যহ দেখতে পাই না, কিন্তু ঘরের দরজা খুললেই আমরা প্রত্যহ দেখতে পাই যে গাছ কিভাবে দাঁড়িয়ে থেকে অনবরত নদী শান্তি বাণী, সেবার বাণী আমাদের মাঝখানে সে শুধু প্রচার করেই চলছে, যেটা প্রত্যহ আমরা দরজা খুললেই আমরা দেখতে পাই। কিন্তু ওই বৃক্ষের নদী যখন চলে, তার এই অনবদ্য দেয়ে চলার ছবি কিন্তু আমরা প্রত্যহ আমাদের দরজা খুললেই আমরা এটা চোখের সামনে বেশি ওঠে না। যে কারণেই বৃক্ষ আমাদের সার্থকতা এবং পরিপূর্ণতার যথার্থ উদাহরণ এবং উৎকৃষ্ট উদাহরণ। এই পর্যায়ে লেখক বলছেন সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। হ্যাঁ, আমরাও মানি। আমরা যদি নিজের জীবনকে যদি বড় করে তুলতে চাই, তাহলে আমাদের সাধনা করতে হবে। একদিনেই আমরা অনেক বেশি বড় হয়ে উঠতে পারবো না। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। বৃক্ষ সাধনা করে ফুল ধরায় এবং একটা সময় ফুলটাকে সে ফলে পরিণত করে, এবং এই ফলটা শেষ পর্যন্ত বৃক্ষ নিজে বক্ষণ করে না। এই যে বৃক্ষের যে অর্জন, এই যে ফুল এবং ফল,
এই বৃক্ষের অর্জনটা হচ্ছে বৃক্ষের প্রাপ্তি। এই বৃক্ষের প্রাপ্তিটা সে অন্যের হাতে যখন তুলে দেয় তখন বৃক্ষ হয়ে ওঠে একটি সার্থকতার একটি উৎকৃষ্ট উদাহরণ। বৃক্ষ যুগপত প্রাপ্তি এবং দানের ক্ষেত্রে একটা আদর্শিক। বৃক্ষ প্রাপ্তি লাভ করলো তথা ফুল এবং ফলটাকে অপরের হাতে যখন তুলে দিল তখন সে পরিপূর্ণ অর্জন করলো, সে প্রাপ্তিটা লাভ করলো। এই প্রাপ্তিটা অপর হাতে যখন তুলে দিল তখন সেটা দান করলো। তা আমাদের জীবনেও এরকমই আদর্শ হওয়া উচিত। বলছে সাধারণ ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। তাহলে আমরা যা কিছু অর্জন করব, আমরা যা কিছু পাবো সেটা যেন আমরা বিলিয়ে দিব, আর এটা যদি আমরা না পাই তাহলে আমাদের জীবন ব্যর্থ। বৃক্ষ কিন্তু প্রাপ্তি এবং তার দান দুইটা কিন্তু যুগপৎ ভাবে তিনি উপস্থাপন করছে। আমাদের জীবন এরকম ভাবে আমরা সমাজ থেকে নিব, সমাজ থেকে নিয়ে আবার আস্তে আস্তে সমাজের মাঝেই সেগুলো আমরা ফিরিয়ে দিব। আর যদি সমাজ থেকে নিয়ে যদি ফিরিয়ে না দেই তাহলে আমাদের জীবনে ব্যর্থতা থেকে যায়। তাহলে প্রাপ্তি এবং দান এই দুইটার মাঝখানে তাহলে পার্থক্য থেকে যাবে। আমরা এর আগে একটু জীবনের আদর্শের প্রতীক হিসেবে আমরা দেখাতে চেয়েছিলাম যে বৃক্ষ কেন এই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই প্রাপ্তি এবং দানের ক্ষেত্রে, যেটা শুধুমাত্র দেখা যায় এই বৃক্ষের মাঝেই বেশি উপলব্ধিজাত। লেখক আরেকটু বলছেন যে নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। নদী যখন সাগরে পতিত হয় সেখানে প্রাপ্তি বলতে তেমন কোনো কিছু থাকে না, কারণ এই নদীর গতিটা চলতে চলতে ক্রমান্বয়ে একটা সময় সে গিয়ে পতিত হয় সাগরের মাঝখানে। সে যখন পতিত হলো তার মাঝে সে আত্মবিসর্জন দিল তথা সে নিমজ্জিত হলো। সেখান থেকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা ওই নদীর গতির পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু আমরা যদি বৃক্ষের দিকে তাকাই, সে আস্তে আস্তে তার চলতে চলতে সে কিন্তু পতিত হয় না, বরং সে প্রাপ্তিটা অপরের কল্যাণে বিলিয়ে দিয়ে তখন সে সার্থক। এই সার্থকতাটা কিন্তু নদীর গতির মধ্যে নেই। এই যে নদীর গতিতে পতি হওয়া সেটা কিন্তু আত্মবিসর্জন দেওয়া, আত্মহত্যা করা। আমাদের মানব জীবনের লক্ষ্যবস্তু, মানব জীবনের শেষটা কখনো আত্মহত্যা নয়, আমাদের জীবনে আত্মবিসর্জন দেওয়া লক্ষ্যবস্তু নয়। কারণ আমাদের জীবনে প্রাপ্তিগুলো অপরের কল্যাণে বিলিয়ে যখন দিতে পারবো তখন আমরা হয়ে উঠবো সার্থক। এই দৃষ্টান্ত থেকে বলতে পারি যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ বৃক্ষ এই কাজটাই করেছে। বৃক্ষ তিনি প্রাপ্তি লাভ করেছে, ফুল এবং ফল, এবং এটাই তিনি বিলিয়ে দিয়েছে। অর্থাৎ অর্জন তথা প্রাপ্তি একই জায়গায় তিনি মানুষের মাঝখানে যুগপৎভাবে তিনি অর্জন করেছে, প্রাপ্তি লাভ করেছে, আবার সেটা দান করে তিনি বিলিয়ে দিয়েছে। আমাদেরও মাঝখানে এরকম প্রাপ্তি এবং দান এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য থাকতে পারবে না। বা সৃজনশীল মানুষের যারা সৃষ্টি কাজে সৃজনের যাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, যারা কাজ করে, যারা সমাজের মাঝখানে সৃজনশীলতা, যারা বৈশিষ্ট্য, যারা মানুষকে কিছু দিবে, এই ধরনের আদর্শিক যারা হতে চায়, এই সমস্ত মানুষেরও কোনো বৈশিষ্ট্য, কোনো পার্থক্য থাকতে পারে না। লেখকও বলছে বৃক্ষের এই অর্জন এবং প্রাপ্তি আর মানুষের জীবনে অর্জন এবং প্রাপ্তি এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য থাকতে পারে না। লেখক বলছে ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা থেকে বলতে ইচ্ছা হয় এই তো সাধনার সার্থকতা। বৃক্ষ সাধনা লাভ করলো কখন? যখন সে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠলো। তখন বৃক্ষ নিজে থেকে মনে মনে বলে এই তো আমি সার্থক, আমি সার্থকতা লাভ করেছি। আমিও মানুষ হিসেবে তখনই বলতে পারবো এই তো আমি সার্থক, যখন আমি ফুল তথা আমার অর্জনগুলো আমি যখন লাভ করতে পারবো আর এটা যখন বিলিয়ে দিতে পারবো তখন আপনা থেকে আমিও বলতে চেষ্টা করবো বা বলতে থাকবো এই তো সাধনার সার্থকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও দেখো যে পর্যন্ত বড় হয়েছ, সমাজ থেকে যাই কিছু নিয়েছ, দেখো সমাজ তোমার দ্বারা যেন কুলুষিত না হয় আপাতত, কিন্তু যতটুকু পেয়েছো দেখো সমাজকে কিছু দেওয়া যায় কিনা, যে জায়গায় যেখানে আছো ওইটুকু থেকে কিছু দেওয়া যায় কিনা। যদি আমরা দিতে পারি, পরিবেশ পরিস্থিতি এমনকি বর্তমান বিপর্যয় বিবেচনা করেও যদি আমরা সমাজকে কিছু দিতে পারি তাহলে ধরে নিতে পারবো যে আমি মানুষ হিসেবে আমার সাধনার সার্থকতাটা কিছুটা হলেও পূর্ণতা লাভ করেছে। নদীর আরেকটি কথা বলতেছে বৃক্ষে প্রাপ্তি এবং দান, একটু আন্ডারলাইন করে রাখবে তোমরা। বৃক্ষে প্রাপ্তি এবং দান, বৃক্ষে প্রাপ্তি কোনটা? ফুল এবং ফল। আর দান কোনটা? এই প্রাপ্তিটা তথা অর্জনটা তিনি বিলিয়ে দিল। এই বৃক্ষের মাঝে এটা আছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা আদর্শ, আমাদের মাঝে এরকম হতে হবে আমরা প্রাপ্তি এবং দান এই দুইটার মাঝখানে আমাদের যেন কোনো পার্থক্য দেখা না যায়। যা তার প্রাপ্তি তাই তার দান। আমাদের সৃজনশীল মানুষের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত। সেই সাথে বলছে যে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। এইবার লেখক বলছে যে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। অন্তরের সৃষ্টি ধর্ম কোনগুলো? সৃষ্টি ধর্ম বলতে এখানে সৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য, যাকে লেখক বলছেন যে সৃষ্টি ধর্ম। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখক উদ্দেশ্য করে বলছেন, সেদিকে যদি আমরা তাকাই, লেখক বলছে বৃক্ষের পানে তাকে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম, এই চর্মচক্ষে না তাকে, তাহলে রবীন্দ্রনাথ তাকানো উচিত ছিল কোন দিকে? অন্তরের দিকে, সৃষ্টির দিকে।
সৃষ্টির অন্তরের দিকে, মানুষের কর্মের দিকে। লেখকও সেটাই বলতেছেন যে চর্মচক্ষু না, অনুভূতি, অন্তরের কল্পনা শক্তি দিয়ে যদি রবীন্দ্রনাথ তাকাতেন তাহলে উপলব্ধি করতে পারতেন। নিশ্চয়ই এতক্ষণে রবীন্দ্রনাথ সেই দিকে মনে হয় তাকিয়েছেন, তাহলে অন্তরের সৃষ্টি ধর্ম হয়তো বা তিনি উপলব্ধি করতে পেরেছেন। কারণ বহু কবিতার মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষের এই প্রকৃতির অরণ্যের অনেক বন্ধন আমরা পেয়েছি, আমরা প্রকৃতির বন্ধনে পেয়েছি। বিশেষ করে আমরা যদি মানসিক কাব্যের মধ্যে তাকাই তাহলে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলাই হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির বন্দনায় ওই মানসিক কাব্যের মধ্যে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সে অন্যান্য কাব্যের মধ্যে অনেক আছে, বলতে গেলে অনেকক্ষণ বলা লাগবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি এই প্রকৃতির বর্ণনা করেছেন কাব্যের মধ্যে, এই প্রবন্ধ তথা গদ্য সাহিত্যের মধ্যে সেটা তিনি করেন না। বললে ভালো হতো, তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে সুবিধা হতো আমাদের জন্য। এরপরে লেখক বলছে, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। আমরা আগেই বলেছি, আমরা যেমন ভাবে গান গাই সেটা আমাদের এক ধরনের স্বর থাকে, তাল থাকে, লয় থাকে, এক ধরনের বাণীও থাকে, কিন্তু বৃক্ষের সেই গানের ক্ষেত্রে শুধু থাকে নীরবতা। এই বৃক্ষের এই গানটা যদি আমরা বুঝতে চাই তাহলে উপলব্ধি দিয়ে আমাদের শুনতে হবে। লেখকও বলছে অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। বৃক্ষের গান যদি আমরা শুনতে চাই তাহলে অবশ্যই সে গান শোনার জন্য আমাদের উপলব্ধি জাত, আমাদের অনুভূতি জাত, আমাদের কান থাকতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনে মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। আন্ডারলাইন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনে মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। জীবনে মানে বৃদ্ধি, তাহলে জীবনকে কি করতে হবে? বড় করতে হবে। এই বৃদ্ধি বলতে আমাদের অন্তরে বৃদ্ধির কথা বলা হয়েছে, অন্তরে বিকাশের কথা বলা হয়েছে। এটা আসলে আমাদের দেহ বড় করাকে বোঝানো হয়নি। আত্মিক ভাবে যদি আমরা বড় হই, আমরা যদি মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বড় হই, তাহলে আমরা প্রকৃত আমরা বলতে পারবো যে আমরা আমাদের জীবন বৃদ্ধি হয়েছে। আত্মিক বলতেছিলাম কি, মনোজাগতিক, আমাদের চিন্তা এবং চেতনার যে ক্ষেত্রটা আছে, সেই চিন্তা এবং চেতনা তথা মনোজাগতিক ক্ষেত্রটাকে এখানে আত্মিক ক্ষেত্র বলা হয়েছে। সেই অন্তরাত্মাটাকে বিকশিত করতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। লেখক বলছে জীবনে মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রত্যেক ধর্মের মূল মন্ত্রের কথা হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে বিকশিত করা, অন্তরকে বড় করা, অপর অন্তরকে বিকশিত করা, সর্বোপরি আমাদের সমাজকে বড় করা। তাই লেখক ওই ধর্মকে দোহাই দিয়ে বলছেন জীবনে মানে বড় করা, অপরের জীবনকে বড় করা, এটাই জীবন। যদি অপরের জীবনকে বড় করতে পারে তাহলে আমার জীবন সার্থক। আর ধর্মও বলেছে অপরের জীবনকে বড় করতে পারলে আমাদের জীবন সার্থক। আর এটা বড় করার ক্ষেত্রে যাকে বড় করতে হবে সেটা হচ্ছে অন্তরকে। আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গানের মধ্যে বলেছেন যে অন্তর মম বিকশিত করো অন্তর দর হয়ে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হয়ে। এখানে অন্তরকে বিকশিত করতে বলা হয়েছে, অন্তরকে ভালোবাসতে বলা হয়েছে। সক্রেটিস তার একটা কথায় তিনি বলেছেন যে নো দাই সেলফ, তোমরা নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো। আত্মনং বিদ্যিং তব, বেদের মধ্যে বলা আছে আত্মাকে চেনো তথা আত্মাকে ভালোবাসো। তার মানে আত্মাকে বড় করতে বলা হয়েছে প্রত্যেক ধর্মের মধ্যেই। তাহলে আমরা যদি তাকাই তাহলে বড় করতে হবে কাকে? আত্মাকে। নো দাই সেলফ, আত্মাকে চিনতে বলা হয়েছে, আত্মাকে বড় করতে বলা হয়েছে। আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার বান্দাকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে জীবনে মানে বৃদ্ধি, ধর্মের মানে তাই। তাহলে ধর্মগ্রন্থ প্রত্যেক মনীষীর কথার দিকে যদি আমরা তাকাই তাহলে বড় করতে হবে কাকে? জীবনকে। এই জীবন বলতে শুধু আমাদের না, আমাদের অন্তরকে বড় করলে আমাদের সমাজকে আমরা বড় করতে পারি। তাই অন্তর ধর্ম তথা অন্তরের প্রতি বেশি বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাহলে অন্তরের ধর্ম আর প্রকৃতির ধর্ম। লেখক বলছেন যে কি প্রকৃতি যে ধর্ম মানুষের সেই ধর্ম। তাহলে প্রকৃতি ধর্ম কি? তার প্রাপ্তিগুলো বিলিয়ে দেওয়া। তাহলে মানুষের ধর্ম কি? তাহলে সেটাই হওয়া উচিত। মানুষ প্রকৃতির যে ধর্ম মানুষেরই তার ধর্ম, মানুষের সেই একই ধর্ম। তাহলে প্রকৃতির ধর্ম তার প্রাপ্তিগুলো তার অর্জনগুলো বিলিয়ে দিয়ে প্রকৃতি সার্থক তথা বৃক্ষ সার্থক। আমার অর্জনগুলো, আমার প্রাপ্তিগুলো, আমার যে অর্জনগুলো আছে, ফুল এবং ফলটা আছে তথা আমার যে প্রাপ্তিগুলো আছে, এটাও যখন আমি যুগবদ্ধভাবে আমি অর্জন করবো, আর এটা যখন আমি দান করবো, বিলিয়ে দিতে পারবো, সেই যুগবদ্ধভাবে আমি হয়ে উঠবো একটি সার্থকতা, জীবন্ত দৃষ্টান্ত। শুধুমাত্র তাহলে পার্থক্য একটা জায়গায়, সেই পার্থক্যটা হচ্ছে তরুলতা জীবজন্তু বৃদ্ধর উপরে তার নিজের কোনো হাত নেই, তার নিজের কোনো ক্ষমতা নেই, তার নিজের কোনো শক্তি নেই, পাওয়ার নেই। আর আমাদের মানুষ হিসেবে আমাদের সেই শক্তি আছে। আমি অর্জন করলাম, প্রাপ্তি লাভ করলাম, এই প্রাপ্তিটা অপর কল্যাণে বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে।
এখানেই তো আমাদের মর্যাদা, যে আমি যা অর্জন লাভ করলাম সেটা আমি বিলিয়ে দিতে পারবো, এইটুকু আমার ক্ষমতা আছে বলেই তো আমি মর্যাদা সম্পন্ন হয়েছে, আমি মানুষ হয়েছে। আর বৃক্ষের এখানে তার মর্যাদাটা নেই, কারণ তার এই শক্তিটা নেই। নতুবা মানুষের ক্ষেত্রে আর বৃক্ষের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য যুগপৎ বা আসলেও নেই। তাহলে বৃক্ষ অর্জনগুলো বিলিয়ে দিয়ে বৃক্ষ সার্থক, আমরাও আমাদের অর্জনগুলো তরুলতার মতো, জীবজন্তুর মতো আমরাও বিলিয়ে দিয়ে আমরাও সার্থক। পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে জীবজন্তু তরুলতা ইচ্ছা করলেই সে নিজে সেগুলো বিলিয়ে দিতে পারে না, কিন্তু মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। আর এখানে মানুষের মর্যাদা তাহলে কোথায়, প্রশ্ন যদি করে, আর এখানে মানুষের মর্যাদা কোথায়? এই যে তার অর্জনগুলো, তার প্রাপ্তিগুলো বিলিয়ে দেওয়া, দান করা, এই ক্ষেত্রে তরুলতার তথা বৃক্ষের তার এই ক্ষমতাটুকু নেই, এই পাওয়ারটুকু নেই। আর আমাদের সেই পাওয়ারটুকু আছে। এই দৃষ্টান্ত থেকে আমরা হয়েছে কি, আমরা হয়েছে একটি সার্থক, আর আমরা হয়েছে মর্যাদা সম্পন্ন। একটু আন্ডারলাইন করে নেবে এই লাইনটি। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়। এই যে এতক্ষণে যে বৃদ্ধির কথা বলা হলো, এই বৃদ্ধিটা কেবল দৈহিক নয়, দেহ মোটা তাজা নয়। তাহলে বড় করতে হবে কাকে? আত্মাটাকে বড় করতে হবে। আত্মা বলতে কি? মনোজাগতিক তথা চিন্তা এবং চেতনার যে জগৎ, চিন্তা এবং চেতনার যে বিচরণ ক্ষেত্র, এই চিন্তা এবং চেতনার বিচরণ ক্ষেত্রটাকে, জগৎটুকু, মনোজাগতিক অংশটুকুকে আমাদের বড় করতে হবে। তাই লেখক বলছেন দৈহিকভাবে বৃদ্ধি, দৈহিকভাবে বড় হওয়া না, বড় করতে হবে কাকে? আত্মাটাকে। আমরা আগেও বলেছিলাম। আর তাই মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়। আত্মা আসলে তৈরি কখনো পাওয়া যায় না। এখন আত্মা কি? তাহলে আত্মা তো আমাদের তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবো? আর আত্মাই বা কাকে বলে? লেখক নিজে সংজ্ঞায়িত করেছেন। লেখক বলছেন সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। আমরা যদি বলি যে আত্মা কাকে বলে, তাহলে সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি সমাজে মাঝখানে উপলব্ধি করতে করতে অন্তরের মধ্যে একটা পরিপক্কতা আসবে। অন্তরের মধ্যে একটা পরিপক্কতা যখনই আসবে, তখন আমরা ধরে নিতে পারবো আমার মাঝে আত্মা সৃষ্টি হয়েছে। তার মানে আত্মা তখনই যখন সুখ দুঃখ, শুধু আনন্দ বেদনা, হ্যাঁ, এই সমস্ত কিছু যখন আমরা উপলব্ধি করব, তাতে করে যখন আত্মা পরিপক্ক লাভ করবে, তখন আমরা ধরে নেব আমার এই আত্মা সৃষ্টি হয়েছে। তাই লেখক বলছেন যে আর প্রত্যেক স্রষ্টাই, প্রত্যেক সৃষ্টির সেই এই স্রষ্টা তার আত্মার ফলটাই এই তিনি উপভোগ করেন। লেখকও তাই বলছেন যে আত্মারও ফল স্রষ্টার উপভোগ্য। স্রষ্টা তার সৃষ্টির কর্মটাই তিনি উপভোগ করেন। তাই এই আত্মাটাকে আমাদের সৃষ্টি করে নিতে হবে, পরিপক্ক করে নিতে হবে। তাহলে যে ব্যক্তি আত্মা সৃষ্টি করতে পারলো না, আত্মাটাকে পরিপক্ক করতে পারলো না, ধরে নিতে হবে তার মধ্যে এই আত্মা সৃষ্টিকৃত তথা জীবনের গুণার্থ দৃষ্টিকোণ থেকে তিনি সার্থকতা লাভ করতে পারে নাই। তাহলে আত্মা সৃষ্টি করে নিতে হবে অভিজ্ঞতার ফলত, এই সুখ দুঃখ আনন্দ বেদনা উপলব্ধির ফলত আত্মা পরিপক্ক হয়। আত্মাকে পরিপক্ক করে নিতে হবে। আর যদি আত্মা পরিপক্ক না হয়, তা ধরে নিতে হবে আমার ব্যক্তি জীবন হিসেবে আমি ব্যর্থ হয়েছি। তা লেখক বলছেন যে উইলিয়াম শেক্সপিয়রের একটা কথা দিয়ে তিনি এখানে উদাহরণ দিয়েছেন, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়। এখানে মহাকবি বলতে উইলিয়াম শেক্সপিয়র তার কাব্যের মধ্যে তিনি বলেছেন রাইটনেস ইজ অল, পরিপক্কতায় সব। আমরা আগেই বলেছি পরিপক্কতা, এই পরিপক্কতা বলতে আত্মার পরিপক্কতাকে লেখক এখানে উপস্থাপন করেছেন। লেখক বলছেন যে রাইটনেস ইজ অল, পরিপক্কতাই সব, তথা আত্মার পরিপক্কতা। এখন আত্মা কিভাবে পরিপক্ক লাভ করা যায় যদি প্রশ্ন করি? আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলতে হবে? মধুর এবং পুষ্ট করে, নইলে স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। আমি যদি স্রষ্টা হিসেবে সৃষ্টির উপলব্ধি করতে চাই, তাহলে পরিপক্কভাবে গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেক ধর্মের যদি স্রষ্টার দিকে যদি তাকায়, ওইখানে যদি তিনি উপলব্ধি করেন, তাহলে তার কর্মটাকে তিনি উপলব্ধি করেন। আমরাও যদি কোনো কিছু সৃষ্টি করি স্রষ্টার মাধ্যমে, স্রষ্টার দয়া যদি আমরা কোনো কিছু সৃষ্টি করি, তাহলে সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে? আমরা পরিপূর্ণভাবে যদি উপভোগ করতে না পারি, তাহলে ধরে নিতে হবে সেখানে পরিপূর্ণতা অর্জন করতে পারে না, তার মানে পরিপক্কতা লাভ করতে পারে নাই, তার মানে আমার সার্থকতা অর্জিত করতে আমি পারি নাই। এরপরে যে জায়গায় বলতেছিলাম যে আত্মা কিভাবে পরিপক্ক লাভ করা যায়, লেখক নিজেই একটু বলে দিয়েছেন। বলছেন বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। আত্মার পরিপুষ্টি ও মাধুর্য তিনটা বিষয় দ্বারা লেখক বলছেন বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম, গভীর অনুভূতি, এই তিনটা বিষয়ের দ্বারা আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব। এখানে অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, যে পরীক্ষার প্রশ্ন আসবে এরকম হবে যে আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব কিসের দ্বারা? তাহলে তিনটা অপশন থাকতে পারে, এখানে তিনটাই কারেক্ট হতে পারে। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতি, এই তিনটা দ্বারা আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব। কিংবা উল্টি প্রশ্ন আসতে পারে, বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতির দ্বারা কি
সম্পাদন সম্ভব, আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব। এই তিনটা বিষয় ধরে আমরা আগে বলতেছিলাম যে তাহলে আত্মার পরিপুষ্টি অর্জন করতে হবে, আত্মার মাধুর্য সম্পাদন করতে হবে। তাই সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু সাধনা করা, বিজ্ঞান না, বস্তু জিজ্ঞাসা না, আমাদের অর্জন করতে হবে সাধনা তথা শিল্প এবং সাহিত্য, যেটা সাধনার বিষয়বস্তু। এইগুলোর দিকে লেখক দৃষ্টি দিতে বলেছেন। লেখক বলছেন বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। আত্মার যদি উন্নতি লাভ করতে চায়, লেখক এটা আমরা কোনো শিক্ষা ব্যবস্থাকে আমরা এখানে হেয় করে খাটো করে আমরাও দেখিনি, লেখকও দেখে নাই। লেখক জাস্ট উদাহরণ দিয়েছেন। এখানে বিজ্ঞান ব্যবস্থাটাকে তথা বস্তু জিজ্ঞাসামূলক ব্যবস্থাটাকে লেখক বলছেন যে বিজ্ঞানের দ্বারা আত্মার উন্নতি, আত্মার পরিশুদ্ধি এটা সাধিত হয় না বা কম হয়। লেখক এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে জীবনবোধ, জীবন মানে কি, জীবনের তাৎপর্য কি, মূল্যবোধ কতটুকু, এটা যদি আমরা সহজে উপলব্ধি করতে যাই, জীবনের গভীরতা যদি আমরা উপলব্ধি করতে চাই, অনুভূতি এবং কল্পনা জাত যদি শিক্ষা যদি আমরা বেছে নিতে চাই, তাহলে সেটা হতে পারে এই শিল্পকলা তথা সাহিত্য। এই দুইটার দ্বারা আমাদের মন, আমাদের জীবন, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনবোধ, এই সমস্ত কিছুর দ্বারা আমাদের বেশি বেশি অর্জিত হয়। তাই লেখক বলছেন যে মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু হবে সাধনা, আর এটা থাকবে, সাধনাটা থাকবে, পরিপূর্ণতা থাকবে, সেটা হচ্ছে শিল্প এবং সাহিত্যের দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত বেশি মূল্য। এখানে তাদের বলতে এই শিক্ষাক্ষেত্রে সাহিত্যে তথা শিল্পকলার এত বেশি মূল্য দিয়েছেন, কারণ এই শিল্প এবং সাহিত্যের দ্বারা মানুষের অন্তর বিকশিত হয়, অন্তর বড় হয়, আত্মাটাকে বিকশিত করা যায়, যেটা কখনো বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো দিতে পারে না। জীবনের গভীরতর যে প্রচ্ছন্ন যে গভীরতর তাৎপর্য, বস্তু জগতের রহস্য উন্মোচন, অন্বেষা বা বস্তু জগৎ সম্পর্কে জানার যে আগ্রহ বা ইচ্ছা, এই সমস্ত কিছু মনোজগতের যে বাসনাগুলো আছে, যে চিন্তা এবং চেতনার যে ক্ষেত্রগুলো আছে, এই সমস্ত বিষয়বস্তুগুলো বিশেষ করে জানা যায়, বোঝা যায়, যেটা হচ্ছে এই শিল্প এবং সাহিত্যের দ্বারা। তাই লেখক নিজেই সেটা বলছেন যে শিক্ষাক্ষেত্রে তাই তাদের এত বেশি মূল্য তথা সাহিত্যের শিক্ষার মধ্যে অনেক বেশি মূল্য। এতক্ষণ যে অন্তরের বৃদ্ধির কথা বলা হলো, বিকাশের কথা বলা হলো, এই বৃক্ষই হতে পারে এই জীবনের বিকাশের চমৎকার নিদর্শন। লেখক বলছেন উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। আমরা যদি বৃদ্ধি করতে চাই, বড় করতে চাই, তাহলে বৃক্ষের চাইতে আর চমৎকার কোনো নিদর্শন থাকতে পারে না। কেননা বৃক্ষ অঙ্কুরিত হওয়া থেকে একেবারে ফলবান হওয়া পর্যন্ত সেখানে শুধু বড় হওয়ার ইতিহাস, গোপন সাধনা করে শুধু বড় হওয়ার ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি। জীবনের গুণার্থ, প্রচ্ছন্ন গভীর তাৎপর্য, যার অর্থ হচ্ছে গুণার্থ, গুড় হ অর্থ, এই সম্বন্ধে আমরা সচেতন হতে পারি। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। কেন? কারণ শান্ত এবং সহিষ্ণুতায় এই বৃক্ষ শান্তি দেয়, সেবার বাণী প্রচার করে। এই শান্ত এবং সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। তাহলে বৃক্ষ যে কাজটা করে, যে বৃক্ষ যে কেবল শুধু বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। তাহলে বৃক্ষই কেনই বা এই প্রশান্তির ইঙ্গিত বা কেন বা বৃদ্ধির ইশারা? এই জন্য যে সে শান্ত এবং সহিষ্ণু ভাষায় সে আমাদেরকে শুধু সেবার বাণী, জীবনের গুরুভার, জীবন মানে কি, জীবনের গুরু দায়িত্বটা কি, অর্পিত দায়িত্বটাকে এটা উপলব্ধি করে, এটা এই দায়িত্বটা বৃক্ষ নিজে বহন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের জীবনে তাৎপর্য উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের জীবনের অন্য কোনো ব্যক্তি বা কোনো মনীষী, অন্য কোনো কিছু নয়, তাহলে আমাদের বিশেষ করে তাকানো প্রয়োজন এই বৃক্ষের দিকে। বৃক্ষ তাকে কিভাবে দেখতে হবে, আমাদের চিন্তা এবং অনুভূতি শক্তি দিয়ে বুঝতে হবে যে কিভাবে বৃক্ষ মাটি থেকে রস শুষে নিয়ে টেনে নিয়ে নিজের জীবনকে কিভাবে সার্থক করে তার অর্জনগুলো, তার ফুলটাকে সে একটা সময় পাতা ধরালো, ফুল ধরালো এবং ফুলটাকে সে ফলে পরিণত করলো, এবং তখনও তিনি ক্ষান্ত হন নাই, তার এই ফলটাকে অপর কল্যাণে বিলিয়ে দিল, তারপরে বৃক্ষ সার্থক। আমাদের জীবনে, আমাদের সমাজ থেকে আমরা নিব, সমাজের মাঝখান থেকে নিয়ে আমাদের নিজের জীবনকে পরিপূর্ণ করব, বড় করব, এবং একটা পর্যায়ে গিয়ে এই সার্থকতার ফলটা আমরা অপর কল্যাণে বিলিয়ে দেব। যখন আমরা বিলিয়ে দিতে পারবো, তখন আমি ব্যক্তি হিসেবে বলতে পারবো এই তো আমার জীবনের সার্থকতা। এই সার্থকতা এবং সজীবতা, এই দৃষ্টান্ত থেকেই জীবনের আদর্শ হিসেবে, জীবনের প্রেরণা স্বরূপ হিসেবে আমাদের জীবনকে এখানে বৃক্ষের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো লাইনে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু তোমাদের মনে হয় যে বোঝোনি, তাহলে কমেন্টসের মাধ্যমে যদি তোমরা আমাকে জানাও, বা এখানে যদি তোমরা এই অ্যাপসের মাধ্যমে যদি আমরা পেজের মাধ্যমে যদি তোমরা আমাকে জানাও, তাহলে হয়তো বা পরবর্তীতে আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমরা এ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে হয়তোবা আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আমি আবার ফিরে আসব। সবার
সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।